আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের ১০৪টা টোটাল ম্যাচ, তার মধ্যে ১০০টা ম্যাচ শেষ। আর বাকি ৪টা ম্যাচ। ৪টা ম্যাচের মধ্যে ২টা সেমিফাইনাল, একটা তৃতীয় নির্ধারণী ম্যাচ এবং সর্বশেষ সেই কাঙ্ক্ষিত ফাইনাল। আর সেই ফাইনালে যে জিতবে সেই হবে বিশ্ব চ্যাম্পিয়ন। তবে তার আগে সেমিফাইনাল পার করে আপনাকে ফাইনালে যেতে হবে এবং এই সেমিফাইনালে মুখোমুখি হবে আজ ফ্রান্সের বিপক্ষে খেলবে স্পেন। এই ম্যাচটা নিয়ে একটু কথা বলা দরকার। তবে তার আগে আমি একটু বাস্তবতা নিয়ে কথা বলি, যে কথাগুলো আপনার কাছে তেতো মনে হবে। তেতো এ কারণেই মনে হবে কারণ আমি এখন কিছু সত্য কথা বলবো আপনাকে। আচ্ছা, এই বিশ্বকাপ শুরুর আগেই বা বিশ্বকাপ শুরুর পরপর প্রথম দিকে সব থেকে হট ফেভারিট কোন দলটা ছিল? হট ফেভারিট তখন পর্যন্ত ছিল ফ্রান্স। তবে আজকে অথবা গতকালকে অথবা তার আগে কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর থেকেই এখন পর্যন্ত ফেভারিটের তকমাটা গিয়ে লেগেছে স্পেনের গায়ে। তার কারণ কি? স্পেন অনেক টিকিটাকা নির্ভরশীল ফুটবল খেলে, তারা ছোট ছোট পাস খেলে বিল্ড আপ করে অ্যাটাক তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে কথা বলা যাবে। যে কথাটা আমি বলতে চাইলাম, এই দেশে সমর্থকদের দুইটা ভাগ, একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মেসি যখন বার্সেলোনাতে খেলে, সেই ক্ষেত্রে বার্সেলোনার স্পেনটাকে আর্জেন্টিনার সমর্থকদের একটা সফট কর্নার আছে। ঠিক যেরকমটা ব্রাজিল মানে পর্তুগাল ধরা হয়, তবে আর্জেন্টিনা মানে স্পেন এতটা ধরা না হলেও একটা সফট কর্নার আর্জেন্টিনার সাপোর্টারদের উপরে স্পেনের জন্য থেকে যায়। এটা আপনাকে মানতে হবে। এই যে ফ্রান্সের সাথে খেলা, আর্জেন্টিনা রাইভাল টিম হিসাবে ব্রাজিল থাকলেও মাঠে রাইভাল হিসাবে এখন কিন্তু ফ্রান্সের জায়গা। যেহেতু ফ্রান্সের সাথে খেলা, আর্জেন্টিনার সাপোর্টাররা এখন নিঃসন্দেহে স্পেনকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক হিসেবে নিচ্ছি। তবে তারা যেভাবে মানে ফেভারিটের তকমাটা কাটিয়ে নিয়েছে, অবশ্যই এটা ভালো ফ্রান্সের জন্য। কারণ আজকের ম্যাচটা যদি আপনার ফ্রান্স হেরেও যায়, তখন কিন্তু ফ্রান্সের সমর্থক মানে আমার মতো কিছু সমর্থক আছে, তারা নিঃসন্দেহে বলতে পারবে ভাই আমরা তার ফেভারিটের তকমা হিসাবে ছিলাম না, কারণ স্পেনের সাথে ফেভারিট হিসেবে তকমা স্পেন। আচ্ছা, স্পেন কেন ফেভারিট হিসাবে সেই কথাও যদি আপনাকে বলি, তার আগে একটা গল্প বলি। আমার একটা কাছের ছোট ভাই আছে, সে এসএসসি পরীক্ষাতে বেশ 2বার মতো ফেল করছে। আচ্ছা, 2বার ফেল করার পরে সে কিন্তু তৃতীয়বারের বেলায় পাশ করছে, এমন না সে পাশ করে নাই। ফ্রান্স নাকি গত 2টা ম্যাচে স্পেনের কাছে হেরেছে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে তৃতীয় ম্যাচে এসেও কি সেই অতীত নিয়ে পড়ে থাকবেন? আমি এখন এই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, এই ভিডিওটা ভবিষ্যতে হয়ে যাবে কি জানেন? এখনকার এই ভিডিওটাই ভবিষ্যতের জন্য অতীত হয়ে যাবে। তাহলে এই অতীতের কি আর কোনো ভ্যালু আছে? হ্যাঁ, অতীতের জন্য আপনার নার্ভের একটা ব্যাপার আছে, যেটা ছোটোখাটো টিমের ক্ষেত্রে আমরা বলে থাকি যে নার্ভ ধরে রাখতে পারে না ছোট টিমগুলো, কিন্তু বড় টিমের জন্য কি এটা বাধা হিসাবে আসে? আমার মনে হয় এটা আসে না। এবং ফ্রান্স যে খেলাটা খেলছে, যেভাবে ফুটবল খেলছে, অসাধারণ। আপনি যদি ইউরোর কথা বলেন বা নেশনস লিগের কথা বলেন, যেখানে স্পেন ফ্রান্সকে হারিয়েছে সেমিফাইনাল বা যে কোনো পর্যায়ে, ঠিক আছে। তার আগে আমি আপনাকে একটা কথা বলি, স্পেনের সাথে ফ্রান্সের 2006 বিশ্বকাপে দেখা হয়েছিল রাউন্ড অফ 16-এর ম্যাচে, এবং সেখানে কিন্তু এই ফ্রান্সেরই জয়। তার মানে ইউএফএ নেশনস অথবা ইউরো বাদ দিয়ে আপনি যদি বিশ্বকাপের হিসেবে আসেন, সেখানের অতীতে কিন্তু ফ্রান্স এগিয়ে আছে, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এবার আমি আসি একটু ফ্রান্স আর স্পেনের ট্যাকটিক্যাল যে বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে স্পেন ছোট ছোট পাস খেলে, বিল্ড আপ তৈরি করে, স্পেন অনেক ভালো এই ক্ষেত্রে। এবং স্পেনের যে কুবার্সি, পোরো, তারপর কুকুরেয়া, যে ডিফেন্স লাইন আপটা আছে সেটাও দুর্দান্ত আছে, রদ্রি আছে, পেদ্রি, দুর্দান্ত মিডফিল্ড। বলা যায় যে আমরা পর্তুগালের সেরা মিডফিল্ড হিসাবে ধরছিলাম, সেক্ষেত্রে পর্তুগাল যেভাবে ফ্লপ করেছে, পেদ্রি অথবা রদ্রি কিন্তু সেভাবে ফ্লপ করছে না। রদ্রি দুর্দান্ত খেলছে, অসাধারণ। পেদ্রি তো মানে পুরো মাঠটাই কন্ট্রোল করতে পারে। তবে আমার কাছে যে জায়গাটা একটু ফাঁকা লাগছে সেটা হচ্ছে নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস না থাকার কারণে ওইখান থেকে অ্যাটাক বিল্ড আপ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে এবং খেলাটা হয়ে যাচ্ছে এক পেশে। কারণ ওরাই জাবাল যেটা আছে, সে কিন্তু ঠিকমতো বল কাজে লাগাতে পারছে না। বারবার সুপার সাবে এসে কোয়ার্টার ফাইনাল বলেন বা 16 ম্যাচ বলেন, সুপার সাব থেকে এসে ম্যারিনো গোল করে কিন্তু দলকে পার করেছেন। কিন্তু একটা প্লেয়ার বারবার সুপার সাব থেকে এসে কিন্তু করার মতো সামর্থ্য নাও থাকতে পারে।
এবার যদি আমি সেম কথাটাই বলি আপনার ফ্রান্সের ক্ষেত্রে, ফ্রান্সের এখন আছে আপনার উপেমেকানো এবং সালিবা, তারা এই বিশ্বকাপে দুর্দান্ত করছে, নো ডাউট। তাদের কাছ থেকে বল বের করে নিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার স্পেন যতটাই ডিফেন্সিভ বা মিডফিল্ড কন্ট্রোল করুক না কেন, তবে গোল করার যদি মানুষ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক কষ্টকর হয়ে যাবে। ফ্রান্সের যে জিনিসটা এখন প্রচুর পরিমাণে আছে, আছে উসমান দেমবেলে, আছে ক্লিয়ান এমবাপ্পে, আছেন অলিসে, আছেন দিজিয়ার দুয়ে, তারা যে কোনো পর্যায়ে যে কোনো পজিশন থেকে গোল বের করে দিতে পারেন। তবে এখানে আবার মজার একটা বিষয়, সেটা হচ্ছে ফ্রান্স কিন্তু সেট পিস থেকে খুব বেশি এবার গোল করতে পারে নাই, তারা ওপেন প্লে থেকে মাঠে খেলে বিল্ড আপ তৈরি করে গোল করেছেন। অলিসে বেশ কিছু দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন। আজকের খেলায় ফ্রান্সের গোল বের করাটা হয়তো কষ্ট হয়ে যাবে, তবে স্পেনের গোল করাটাও কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে ওই যে স্পেনের যদি আপনার নিকো উইলিয়ামস না থাকে, শুধুমাত্র লামিন ইয়ামাল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেলজিয়ামের সাথে দেখেছি লামিন ইয়ামালকে বেশ ভালোভাবে আটকিয়ে রেখেছিল বেলজিয়ামের ডিফেন্স। তো এখন যদি আপনার নিকো উইলিয়াম এখানে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লামিন ইয়ামালকে আটকে রাখলেই স্পেনের অ্যাটাক মোটামুটি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি ফ্রান্সের অ্যাটাক বন্ধ করতে পারবেন? ফ্রান্সের অ্যাটাক সচরাচর বন্ধ হবে না। এবং ফ্রান্সের আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে ফ্রান্স প্রচুর পরিমাণে কাউন্টার অ্যাটাক নির্ভরশীল ছিল, কিন্তু 2024 সালের পর থেকে, ইউরোর পর থেকে আর ফ্রান্স কাউন্টার অ্যাটাক ওইভাবে খেলতেছে না। তাদের যে সালিবা এবং উপমেকানো, তারাও প্রচুর পরিমাণ বিল্ড আপ করে উপরের দিকে উঠে আসছে, সেখান থেকে তারা বলটাও ধরে রাখছে। যেখানে মরক্কোর বিপক্ষে 2022 সালের সেমিফাইনালে ফ্রান্স মাত্র 205 খেলেছিল, এগেনস্টে মরক্কো অনেক পাস খেলেছিল, প্রায় 700 বা 600 কাছাকাছি, এবং মাত্র 34% বল দখলে রেখেছিল ফ্রান্স। তারপর থেকে আমরা ফ্রান্সকে স্পেশালি দেখছি যে ফ্রান্সের যে ডিফেন্স লাইন আপ, উপেমেকানো থাকছে, থিও হার্নান্দেজ অথবা সালিবা, কুন্ডে, যারাই আছে তারা বেশ খানিক উপরে উঠে এসে বলটাকে নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করছে। তবে এই সব কিছু ছাপিয়ে ওই যে আপনাকে দিন শেষে গোল করাতে যাইতে হবে। আপনি যদি গোল করাতে যাইতে ব্যর্থ হন, গোল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনি গোল করতে ব্যর্থ কখন হবে? যখন আপনি শুট করতে পারবেন না। আপনি যদি বেলজিয়ামের সাথে স্পেনের ম্যাচটা দেখেন, সেক্ষেত্রে স্পেন লামিন ইয়ামাল থেকে অনেকগুলো ক্রস এসছে, কিন্তু গোল পোস্ট বরাবর কয়টা শুট এসছে। লাস্টের যে গোলটা হয়েছে সেটাও কিন্তু গোল পোস্টে শট করছে, গোলকি রিসিভ করতে পারে নাই, গোলকির ভুলে গোল হয়েছে। আমি এইটাই আপনাকে বোঝাতে চাচ্ছি যে গোলকির ভুল হবে এটা স্বাভাবিক, তবে গোল পোস্টে তো আপনাকে শুট করতে হবে, যেটা স্পেনের কাছ থেকে আশা করা খুবই কষ্ট, কিন্তু ফ্রান্সের কাছ থেকে এই জিনিসটা প্রচুর পরিমাণে দেখা যাবে। আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে তখন বললাম যে সফট কর্নারের ইস্যুটা, আর্জেন্টিনা থেকে সফট কর্নার আর ব্রাজিল থেকে পর্তুগালের সফট কর্নার ইত্যাদি ইত্যাদি, যে ব্যাপারটা, এটা আপনাকে মানতেই হবে ভাই, ঠিক আছে? এইটা আপনি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে এটা মানতেই হবে। এবং এই সফট কর্নারের জন্যই আর্জেন্টিনার সাপোর্টার বা আর্জেন্টিনার অ্যানালিস্ট এখন যারা আছেন বাংলাদেশে, বা স্পেশালি অ্যানালিস্ট আর্জেন্টিনাকে সাপোর্ট করে, তারাও এখন স্পেনকে বেশ কিছু আগে রাখছে। তবে আমি এখনো পর্যন্ত ফ্রান্সকে হট ফেভারিট হিসেবে দেখছি, এবং এই ম্যাচটা আমি মনে করি 2-0 গোলে ফ্রান্স জিতবে, স্পেন নীল থাকবে, তারা গোল করতে ব্যর্থ হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ।